চলো, কালকে যেগুলো করিয়েছিলাম আগের ক্লাসে, হ্যাঁ মনে আছে আশা করছি কিছুটা। আমি একটু ধরছি, হ্যাঁ বলো দেখি। অনুপাত ছিল তাই না? ওকে, বলো, অ্যান্সার দিবে, ঠিক আছে। 5:8, এটা কেমন ধরনের অনুপাত হবে? লঘু অনুপাত। এটাই তো শিখেছি তাই না? কেন কেন লঘু অনুপাত হলো এটা? পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। ওটাকে পূর্ব আর পশ্চিম বলে দিও না, ঠিক আছে? পূর্ব আর উত্তর, হ্যাঁ। পূর্ব মানে হচ্ছে এখানে আগে, আর উত্তর মানে গুড। চলো, ভালো জিনিস। তারপরে আরেকটা কোশ্চেন ছিল, বলেছিলাম যেটা সাম্যানুপাত, ঠিক আছে, বা সমান অনুপাত, ওর অনুপাতটা কত হয়? ফিক্সড থাকে একদম, 1:1, না 2:2 না, সবসময় 1:1, ঠিক আছে। কারণ কি হয়, দুটো সেম অনুপাত কেটে যাবে, কেটে গেলে কি হবে? 1:1, ঠিক আছে, ওটা বলেছে। চলো, আর যদি বলি এই ধরো 5:8, এর ব্যস্তানুপাত বের করবো, তাহলে কত হবে? 8:5, মানে উত্তর পদটা পূর্বপদ আর পূর্বপদটা উত্তরপদ করে দিলে হয়ে যায়। এই ছিল রিভিশন মোটামুটি। আর একটা জিনিস বলা ছিল যে মিশ্র অনুপাত, বা আরেকটা কি নাম ছিল? যৌগিক অনুপাত। চলো এটাই বলছি, ধরো 8:5, 2:3 আর 1:6, 1:6, এই তিনটে যৌগিক অনুপাত বের করব, ঠিক আছে। তাহলে যৌগিক অনুপাত যদি বের করি তাহলে কি হবে বলো দেখি, কার মনে আছে? না, ওটা আনুপাতিক ভাগাহার বলে দিলে তো। কে পারবে? যৌগিক অনুপাতটা কি ছিল বলো? ইজ টু, পরে এগুলো একদম একদম সঠিক উত্তর, সঠিক অ্যান্সার হচ্ছে কি, এই যে পূর্বপদগুলো আছে সেইগুলোর গুণ, পূর্বপদগুলোর গুণ ইজ টু কি হবে? উত্তরপদ যেগুলো আছে সেগুলোর গুণ, ঠিক আছে। এবার বলেছি যদি কাটাকাটি হয় তাহলে করব, যদি না হয় তাহলে করব না, ঠিক আছে। তো এখানে একটা হবে, 2 দিয়ে কাটলে 4 হবে, 2 দিয়ে 3, আর কাটবে কি? আর কাটবে না, না ঠিকই তো আছে, কাটবে না। হুম হুম। আর এইদিকে না না, 2 দিকে হবে, 4 দুগুণে 8 আর 1 9, আর ওখানে 3 3 3 দিকে 9, 5 9 45, সরি 45, এই 4 দুগুণে 8, 8 একে 8, ভুল করেছি। এটা এইগুলোই ছিল, এটা রিভিশন হলো, ঠিক আছে। চলো, এর উপর বেস করে আজকে আমাদের অঙ্কটা শুরু হবে, হ্যাঁ। কিছু বাড়ির কাজ বোধহয় দেওয়া ছিল, হোমওয়ার্ক, তাই না? বলো দেখি কার হয়েছে? সবার হয়েছে? বলো, একদম গুড। তাহলে আমরা এক কাজ করি নাকি, যেটা যেটা হয়নি, অসুবিধা হয়েছে, সেটা আর একবার করি। আচ্ছা ঠিক আছে, যেটা ব্যাকের কাজ দিয়েছিলাম, পূর্ব পাঠের পুনরালোচনা যেটা ছিল ক্লাস 6-এ, ওইটা পরে দেখছি লাস্টে। আর এখন আমরা অনুপাতের অঙ্কগুলো আগে দেখি, ঠিক আছে। অনুপাতের 2.1-এ একের যে কোষে দেখি বাড়ির কাজটা ছিল, তোমরা ওর মধ্যে বলো যে কোনগুলো হয়নি তোমাদের। এই যে প্রশ্নটা, তাহলে বলো দু একটা, আমরা একটা আলোচনা করে দিই নাকি। বলো 6টা বলো দেখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 1:2:1, বা 2:1:1 বলা যাবে। সমকোণী সমকোণী সমদ্বিবাহু, তাই না গো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত ডিগ্রি কত ডিগ্রি হয় বলো দেখি। একদম, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45। তাহলে এদের যখন আমরা অনুপাত বের করব তখন কি হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাই তো হয়েছে নাকি? কাটাকাটি করলে এটা 45 দিয়ে কাটলে 2, এটা 1, এটা 1, তার মানে
2:1:1। এটা আগে পরে লিখে যদি কেউ 1:1:2 বা 1:2:1 করো তাও হবে, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে পরের কোশ্চেনটা, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? হ্যাঁ, 1:1:1। কিভাবে হবে? সমবাহু ত্রিভুজের কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাহলে এইরকমই হবে, 60°:60°:60°। খুব সুন্দর হয়ে গেছে সবার। তারপরে 8-এর অঙ্কটা কি করে করেছে বলো তো? পুলক বাবু আর মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত হবে? বাই আকারে কিভাবে করেছো? বাই আকারে হ্যাঁ, মানটা বসিয়ে তারপরে করেছো। বাহ, খুব সুন্দর কথা। এটা আমি একটু দেখছি, দেখো যদি এইটা ভালো লাগে তাহলে হয়তো এটা করতে পারো। কত নম্বর অঙ্ক এটা? 8, তাই না? এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। যার হয়েছে তাকে করতে হবে না, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক তোমরা বোধহয় এইভাবে করেছো, তাই না? পুলক বাবুর বয়স, নাকি বয়স তো বোধহয়, পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স। এনাদের অনুপাত কত আছে? 7:9, মানে 7/9, তাই তো? বলে দিয়েছে মানিক বাবুর বয়স হচ্ছে 72 বছর, মানে মানিক বাবুটা হবে 72। তোমরা তাহলে পরের লাইনে এটা এখানে 72 বসিয়েছো, দিয়ে গুণ করে দিয়েছো, এটাই তো করেছো, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি এমন করা যেতে পারে? দেখো দেখি, মানিক বাবুর বয়স 72 বছর, তাহলে 9কে 8 দিয়ে গুণ করলে 72 হয় না? 8×9 = 72। উপরেও আমরা 8 দিয়ে গুণ করলাম, একই জিনিস থাকবে তো তাহলে, নাকি? এটা কত দাঁড়াবে বলো তো? 7×8=56, 8×9=72। মানিক বাবুর বয়স 72 হলে পুলক বাবুর কত হলো? 56। অ্যান্সার কত বেরিয়েছিল? 56। এটা করা যাবে। বুঝতে পেরেছো কি করলাম? এটা সহজ না কঠিন? সহজ। ওখানে মান বসিয়ে যেটা করেছো সেটাও হবে, যদি মনে করো না এটা করবো তাও হবে, ঠিক আছে? এটা করে নাও টুক করে, অথবা দিয়ে। প্রত্যেকটা অঙ্কতে হবে না, তবে যে জায়গাটা হবে সেটা করে নেওয়া যাবে। হ্যাঁ, এখানে উত্তরটা লিখে দিতে হবে। হ্যাঁ, তাহলে অতএব পুলক বাবুর বয়স 56 বছর। হয়েছে? চলো, তারপরে আমরা হয়েছে বলছো, ওগুলো ছাড়ো তাহলে, নাকি? 9, 10, 11 হয়ে গেছে। 12টা কিভাবে করেছো বলো তো? দুটোকে 13 দিয়ে গুণ করেছো, যে সংখ্যা দুটি কি কি হবে সেটা বেড়ে গেছে। আচ্ছা, 65 আর এখানে, বাহ, হয়েছে, এটা অসুবিধা নেই, ওটাই সহজ, ওটা করা যাবে। দুটো সংখ্যার অনুপাত 5/7 আছে, সংখ্যা দুটির গসাগু 13 হলে। আচ্ছা বলো গসাগু, ঠিক আছে? গসাগুর পুরো নাম বলো দেখি, মনে আছে কি দেখি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক না গণিতক? ঠিক করে বলো। ঠিক তো? সমস্যা নেই তো? আর লসাগু লঘিষ্ঠ সাধারণ, ঠিক তো? সমস্যা নাই তো? আচ্ছা, কি করে মনে রাখতে বলেছিলাম বলো তো? কার মনে আছে?
চলো আজকে বলে দিই একটু, ঠিক আছে, ভিডিও হয়ে থাকবে, ভুলে গেলে দেখে নেবা। এটা ক্লাসে এই তোমার সাবজেক্টের বাইরে আগে হয়েছে, মানে সাবজেক্টের বাইরে নয়, টপিকের বাইরে আগে হয়েছে। গসাগু, ঠিক আছে, গসাগু, গসাগুকে ইংরেজিতে কি লেখা যায় বলো তো? জি সি ডি, গ্রেটেস্ট কমন ডিভিজার বলে, হ্যাঁ। বা এটাকে আরেকটা লেখা যায়, এইচ এইচসিএফ লেখা যায়, ওটা ছাড়ো, এটা আপাতত দেখো। আর আরেকটা থাকছে কি লসাগু, তাই না? ছাত্রছাত্রীরা কি ভুল করে বলো তো? একে লেখা যায় এলসিএম, হ্যাঁ। ভুল করে এটাই যে এই গুণনীয়ক আর গুণিতকে গন্ডগোল হয়ে যায়, তাই না? তো এইটা তো মনে থাকবে, গসাগু মানে জিসিডি, লসাগু মানে এলসিএম, ঠিক আছে। এর পুরো নাম বললাম গ্রেটেস্ট কমন ডিভিজার, এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডটা বললাম, এটা হচ্ছে ডিভিজার বা ডিভিশন বলতে পারো, মানে ভাগ। আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার মানে গুণ, ঠিক আছে। গুণ থেকে গুণিতক মনে থাকবে। তাহলে যেখানে এম আছে সেটা হবে গুণিতক, আর দরকার নেই মনে রাখার। আর একটা বিপরীতটা কি হবে? গুণনীয়ক, ব্যাস মনে থাকবে এইটুকু। তাহলে লসাগুটা মনে রাখবো, লসাগু মানে এলসিএম, এম মানে হচ্ছে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, মানে গুণ মানে হচ্ছে গুণিতক, সিম্পল, ঠিক আছে। ঠিক আছে, ভালো বলেছে, অসুবিধা নাই। আর মুখস্থ থাকলে তো মিটে গেল, অত ঝামেলার প্রয়োজন নেই। চলো তাহলে আমরা পরের 2.2 এর ঢুকে পড়ি, হ্যাঁ। কেউ করেছো নাকি ওটা? 2.2 এর অঙ্ক কেউ করেছো? 2.2, চলো আমরা ওখানে আজকে এই অঙ্কগুলো দেখি কি বলছে, দেখি। কিছু করব, কিছু বাড়িতে দেব, হোমওয়ার্ক দেবো, তাহলে তো হয়ে যাবে, তাই না? প্রথমে বলো তো একের গুলো কি বলছে? নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তারপর একদম একদম ছোট, ওটাকে লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি করে যে জায়গাটা হবে ছোট দিয়ে ব্যস্ত মানে উল্টে দিতে হবে, ঠিক আছে। তো দু একটা করে আমরা পরেরটায় যাই নাকি? দেখো একের এরটা তো পারবে, পারবে না? পারবে না? এ পারবে, বি পারবে, সি পারবে, ডিও পারবে। ই এক্স ওয়াই আছে যে কেটে যাবে এক্স ওয়াই, একদম 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 খুব সুন্দর। জি এরটা কি হবে তাহলে? ওখানে যে কাটবে না জি, একদম 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 খুব সুন্দর। তাহলে আমাকে কি করে দেওয়ার প্রয়োজন হবে? একটা সব হোমওয়ার্ক নিতে পারবে, ঠিক তো? চলো, খুব ভালো কথা, আমি একটু বেঁচে গেলাম, তাহলে আরাম পেয়ে গেলাম। যেখানে কাটবে সেখানে কেটে দেবো, যেখানে কাটবে না ওটাই থাকবে। বীজগাণিতিক সংখ্যা যদি থাকে তো থাকবে, বোঝা গেল? চলো দুইয়ের, তাহলে দুইয়ের কি বলছে বলো তো? নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তার মানে ওটাকে প্রথমে পূর্ণ সংখ্যা করতে হবে, ভগ্নাংশ আছে বাইটাই হয়ে আছে, ওটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, দিয়ে আবার উল্টোটা মানে ব্যস্তানুপাত লিখতে হবে, ঠিক আছে। দেখো দেখি কেউ পারবে কি মনে হচ্ছে, কোনটা করবো? একটা দুটো। এরটা প্রথমে দশমিক তুলে দিতে হবে, ঠিক আছে। চলো দশমিক তুলে, চলো চলো বি এরটা, দুইয়ের বি, তাই তো? দুইয়ের বি হচ্ছে 5/8 ইজ টু 7/16, তাই তো? 7/16। এটাকে প্রথমে পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যায় আছে? বাইগুলো, হ্যাঁ না দরকার নেই, ও যাবো অতটা যাবো না, আমরা শর্টে করবো, ঠিক আছে। আমরা করবো কি, আমরা তো লসাগু গসাগু শিখেছি, তাই না? ওটাই যাব। এই যে হর আছে না, এগুলোকে হর বলে তো নাকি? হর আছে, হরগুলো লসাগু করব ফার্স্ট। তাহলে হরে কত কত আছে বলো তো? 8 এবং 16। তাহলে 8 এবং 16-র লসাগু কত হবে? 16। সেই লসাগু দিয়ে আমরা দুটো ভগ্নাংশকে, দুটো অনুপাতকে গুণ, পূর্বপদকে এবং উত্তরপদকে গুণ করে দেবো। সরি 16, তাই না? এটা হবে 16 ইজ টু 7/16 ইন্টু 16, বোঝা গেল? তাহলে এবার কাটাকাটি হবে, দেখো 8 দিয়ে 16কে কাটলে 2, এখানে 16 16 ক্যান্সেল হয়ে গেল।
5 আর 2 গুণ করলে 10, আর এখানে 7। এবার হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তোমরা যেটা বলছো ওটাতে হবে, কিন্তু ওটা কি বলতো, বাচ্চাদের কাজ। আমরা তো বাচ্চা নই, বড় হয়ে গেছি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার বলছে লঘিষ্ঠ আকারে পরিণত। আর লঘিষ্ঠ আকার হবে কি আর কাটাকাটি হবে? হবে না, হলে ওখানেই করতাম, হয়েছে। এবার কি বলেছে, এর ব্যস্তানুপাত। তাহলে অতএব ব্যস্তানুপাত লিখবো কি, কত হয়ে যাবে? 7:10। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, করো, এবার করো। আর হয়েছে? আর কোনটা করে দিতে হবে ওর মধ্যে? মনে হচ্ছে এক একটা করে দিতে হবে। দেখো, 2 এর যদি করে দিতে হয় তাহলে ভালো, যদি না করে দিতে হয় তাহলে সিমরিন বলো। দেবো, হোমওয়ার্ক থাকবে। এই 1 মিনিটও লাগবে না করতে অঙ্কটা। এগুলো থাকবে তো হোমওয়ার্ক, তাহলে চলো বাকিগুলো তাহলে করো। 3 এর বলছে নিচের অনুপাতগুলি, বাই আকারে দরকার নেই, দেখো আগে দেখি। নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু, লঘু না সাম্য অনুপাত সেটা করতে বলেছে। বলো যে কোনটা করে দেওয়া যায়। প্রথমটা তো পারবে। মিশ্র অনুপাত মানে কি, প্রথমে আজকে রিভিশন দেওয়ার সময় বললাম, জটা অনুপাত থাকবে, পূর্ব পদগুলো গুণ ইজ টু মানে উত্তর পদগুলোর গুণ, ব্যাস। দিয়ে কাটাকাটি করে যাওয়া হবে, তাই। আচ্ছা, আমি বি এরটা করে দিই, সেকেন্ডটা, তাই তো। বি, বি আর ডি বড় বড় আছে দেখে নাকি, পূর্ণ ভাঙতে হবে, আর কিছুই না। চলো বি এরটা টুকে নাও, লিখে নাও অঙ্কটা, দিয়ে তাকাবে এদিকে। 3 এর বি, 7/5। পরীক্ষা হলে এগুলো আগে ভালো করে দেখবে, ঠিক আছে। ওটা কিন্তু 3 পূর্ণ নেই, হ্যাঁ। 7/5:3 এটা একটা, হ্যাঁ। আর 5/7:1 এটা একটা, না 1 না, 1 পূর্ণ 1/16 হয়েছে। আর 3:16 এই জায়গাটাই দেখো, ওখানে এমনভাবে লেখা আছে মনে হচ্ছে 3 পূর্ণ 5/7, কিন্তু ওটা নয়, হ্যাঁ। পরীক্ষা হলে খুবই সাবধানে। আগের বছর কি এক ভুল করেছিল তোমার, ওদের মধ্যে কি যাক এটা টুকতে ভুল করে ফেলেছিল। এটা আছে। এই অনুপাতগুলো আর কমা কমা দিয়ে দাও সবগুলো, এটা একটা এটা একটা। এই অনুপাতগুলো মিশ্র অনুপাত নির্ণয় করবো প্রথমে, তাই তো বলেছে, তাই না। তাহলে মিশ্র অনুপাত কি হবে বলো? 7/5। আচ্ছা, আগে পূর্ণ ভেঙে নেবো নাকি, না ওখানে ওখানে ভাঙলে হবে, এখানে ভাঙলে হবে। চলো, লিখে ফেলেছি যখন, বাদ দাও। 7/5 গণিত কত হবে? 5/7 না, এটা এটা প্রথমগুলো 3, ঠিক আছে। ইজ টু পরের গুলো, প্রথমে আছে কত? 3, তারপরে 1 পূর্ণ 1/16, আর তারপরে 16, ঠিক আছে। তাহলে এখানে দেখো দেখি হচ্ছে কি, এ 5 5 কাটবে, 7 7 কাটবে, কে থাকে শুধু 3। এটা একটু পরেই কাটি নাকি, পূর্ণটা ভেঙে নেই। কত হয় পূর্ণ ভাঙলে বল দেখি? 17/16 ইন্টু 16। দেখো তো 16 16 কাটছে কি? তাহলে এখানে থাকছে 3:, না না গুণ করবো না,
কেন গুণ করবো, আমাদের একটু সুবিধা হবে তো। কাটবে না, এই দেখো দেখি এই 3 আর এই 3 কেটে যাবে না, তাহলে থাকবে কত 1:17। ফাইনাল অ্যান্সার হলো 1:17। দিয়ে এবার জিজ্ঞাসা করেছে এই অনুপাতটা গুরু অনুপাত, লঘু অনুপাত নাকি সাম্য অনুপাত, কি অনুপাত হবে? মানে প্রথমে ছোট পরে বড়, তাহলে এটা কি অনুপাত হবে? লঘু অনুপাত। ঠিক আছে, মিশ্র অনুপাত গন্ডগোল হয় না, বারবার বলছি মনে থাকে যেন, প্রথমগুলো যতগুলো থাকবে 3টে 4, তোমাদের 3টেই দেবে যদিও, সব পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল, যা হবে তাই। ঠিক আছে, আর এখানে গুণ করে ফেলবা না, বড় হয়ে যাবে, কাটাকাটি হবে তারপরে করো। হয়েছে, ডেটটা করতে হবে, চলো করে দিই, চলো পূর্ণ আছে, লিখে নাও, ডি এর অঙ্কটা লিখে নাও দেখি, মুছে দিলাম এটা। হ্যাঁ, সাত বাই পাঁচ না তো 2/3 আছে না, 2/3 ইজ টু 5, তারপরে কত আছে 7/8 ইজ টু 2, দুটো আছে। তাহলে এর মিশ্র অনুপাত কি করবো বলো, যদি মনে করো দুটো রাস্তা আছে, ঠিক আছে, যে এটাকে আগে প্রথমে পূর্ণ সংখ্যায় করে নেব দিয়ে করব, আবার যদি মনে করো না আমরা একবারই করব, তাও করা যায়, কোনো অসুবিধা নেই। চলো, তাহলে অতএব মিশ্র অনুপাত, তাহলে কি বলেছি বলো তো, মিশ্র অনুপাত কি বলা ছিল, প্রথম গুলো গুণ হবে, তাহলে 2/3 গুণিত 7/8 হয়েছে ইজ টু, তারপরে দ্বিতীয় গুলো 5 গুণিত 2, এটা দেখো কাটাকাটি হবে, একটা হবে 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে কত হয় 7/3 × 4 = 12, আর এখানে হবে 5 দুগুণে 10 হয়েছে। দিয়ে এটাকে ভগ্নাংশ রাখা যাবে না, সবসময় পূর্ণ নিয়ে আসতে হবে, নাহলে তো বলতে পারবো না যে কোনটা লঘু অনুপাত গুরু অনুপাত, বলা যাবে না। ঠিক আছে, তাহলে একে কি করবো বলো তো, কত দিয়ে করব, 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 12 কি করতে বলেছি লসাগু, তার মানে কত হবে আলটিমেট 12। তাহলে উভয়কে উত্তর পদ পূর্ব পদকে কত দিয়ে গুণ করব, 12 দিয়ে, মনে থাকবে, এটা 12 কেটে যাবে, দিয়ে হবে 7, আর ওটা হবে 120। এবার যখন অঙ্ক করবে তুমি এই লাইনটা না করতেও পারো, এই যে লাইনটা আছে বোঝা যাচ্ছে, 12 দিয়ে কাটলে এটা 12 ক্যান্সেল হয়ে যাবে, গুণ হয়ে যাবে 12 দিয়ে, সেটা করা যেতে পারে। এটা কি অনুপাত হবে বলো তো, এটাও হচ্ছে লঘু অনুপাত। ঠিক আছে, পরীক্ষায় পড়বে এরকম, হ্যাঁ দেবে, দিয়ে বলবে কোনটা কি। তাহলে বি আর ডি হলো, বাকিগুলো এ হয়ে যাক নাকি, হোমওয়ার্ক হয়ে যাক। বাহ, খুব সুন্দর।
তারপরে 4 ওটা হয়নি না, করো। হয়েছে, এটা হয়েছে, হয়েছে। এই অন্য গল্প না, যে বেশি গল্প করলে ক্যামেরার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবো, দিয়ে বলবো এই গল্প করছিল বেশি। চলো পরে লেখা অঙ্ক আছে, হ্যাঁ 4-এরটা দেখো দেখি, করে দিতে হবে না পারবে, দেখো দেখি। কি লেখা আছে? একদম 50টি শটের কে বেশি, বোঝো বিষয় ভালো করে। রীতা 100টার মধ্যে 60টা ঠিক করেছে, আর বিনয় 80টার মধ্যে 50টা ঠিক করেছে, ঠিক আছে? তাহলে আমরা কি করে বুঝবো? অনুপাতে প্রকাশ করতে বলেছে, এবার দেখতে হবে। হ্যাঁ, আমরা হয়তো মুখে বুঝতে পারছি যে কে করেছে না করেছে। চলো 4-এরটা, তাহলে আমরা লিখলে কি লিখতে পারি বলো তো? রীতার বিনয় 2 জন আছে, তাই না? আচ্ছা, লিখতে পারি, এটা লিখতে পারি, রীতা ও বিনয়ের সঠিক অঙ্ক করার অনুপাত, তাই না? সঠিক করেছে যেহেতু, সঠিক অঙ্ক করার অনুপাত। তাহলে কি হবে? প্রথমে রীতা 100টার মধ্যে 60টা, তার মানে রীতা করেছে 100টির মধ্যে 60টি, অনুপাত বলেছি তার মানে অনুপাত চিহ্ন হবে। আর বিনয় করেছে 80টির মধ্যে 50টি। হলো, ব্যাস এটাই পেয়ে গেল। এবার দেখি অনুপাত, এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, ঠিক আছে? তারপরে আরো কিছু কাটাকাটি হবে, কি হবে? চলো তাই হলো, 2 দিয়ে কাটলে 3, এটাকে কাটো 5 আছে 10, 2 দিয়ে কাটলে 5, তাই না? এই 5 কাটবে, কোনাকুনি আছে, তাহলে এটা দাঁড়ালো কত? 3/5 ইস্টু এটা দাঁড়ালো কত? 5/8। কাটবে না, এটা কোনাকুনি আছে না? এবার বলেছি কি এই দুটোর লসাগু করতে হবে। কত হবে লসাগু? 40। 40 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, তাই না? তার মানে 40 দিয়ে গুণ করা মানে কি বলতো? 8 দিয়ে এটাকে গুণ করা আর 5 দিয়ে এটাকে গুণ করা, ঠিক আছে? ঠিক তো নাকি? 8 দিয়ে কে গুণ করলে কত হবে? 3 × 8 = 24, আর 5 দিয়ে ওকে গুণ করলে 25। বুঝতে পেরেছো তো? বলে এবার কে কম কে বেশি হলো? রীতা করেছে 24টা, যদি অঙ্ক করে তাহলে মানে এই বের করে অনুপাত বের করে, তাহলে বিনয়ের কটা হলো? 25টা, সেই হিসাবে তাহলে কার বেশি হয়েছে? বিনয়। তাহলে উত্তর কি লিখবো? অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। করো। আচ্ছা, পরে ওটা পরের অঙ্কটা কি তোমাদের উপর ছাড়বো? 5-এরটা একদম, দুটো বিদ্যালয় আছে, বলছে ওখানে এ পেয়েছে, এ গ্রেড পেয়েছে, প্রথমে 150 জনের মধ্যে 100 জন, আর আরেকটা 100 জনের মধ্যে 80 জন। পারবে না? কি করে? এখানে কত ওই একই লিখবো, দিয়ে কি লিখবো? হ্যাঁ, উপরে 100 নিচে 150, তারপরে এখানে উপরে 80 নিচে 100, পারা যাবে তো? একই অঙ্ক, এটা হোমওয়ার্ক হিসেবে লেখো। হ্যাঁ 6-টা, এই কটা হোমওয়ার্ক, তাহলে এটা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, আমি পরের দিন থেকে এরকম কিন্তু আর অ্যালাউ করব না, ঠিক আছে? তো নাহলে এই যে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং এর চেহারা দেখাবো, প্লাস বাড়িতে আম্মুকে এটা পাঠাবো, তখন বুঝবে। ধীরে ধীরে করো, একটু একটু করে অন্যের চাইতে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, অনেকটা।
ছয়টা আমরা করি, কি বলেছে বলো দেখি। ছয়টা একই অঙ্ক, একটু আর একটু এক্সট্রা দিয়েছে। দুটো আমি বুঝিয়ে দিচ্ছি। দুটো বাড়ি আছে, দামের অনুপাত দিয়ে দিয়েছে 4:3, মানে একটা বাড়ির দাম 4 টাকা হলে আর একটা কত হবে 3 টাকা, মানে কম হচ্ছে নাকি। চলো তাহলে একটা বাড়ির দাম যে 4 কোটি টাকা হয়, তাহলে আর একটা 3 কোটি টাকা। এবার ঠিক আছে। আচ্ছা, দিয়ে বলছে দ্বিতীয় বাড়ি, সেকেন্ড যে বাড়িটা, তার দাম হচ্ছে কতটা 4,20,000 টাকা, দ্বিতীয় বাড়িটার দাম। তাহলে বলছে প্রথম বাড়িটার দাম কত হবে এটা বের করতে হবে, এটা প্রথম কথা হয়েছে। আচ্ছা, তারপরে পরের কোশ্চেন ওর সঙ্গে অ্যাড আছে, প্রথম বাড়িটার যদি দাম 70,000 টাকা আরো বেশি হতো, তাহলে দামের অনুপাতটা কত হতো। তাহলে প্রথমে আমরা অনুপাত বের করি। প্রথমে আমরা দুটো অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় বাড়ির দাম আছে, প্রথমটাকে বের করি, ওইটা কাজটুকু করি, তাহলে বোঝা যাবে। বলো কে না এখন কে, আমি তো করি। বাড়িতে দেখাবো আমি, কিন্তু যেরকম করবে সেরকম দেখাবো। শোনো এদিকে দেখো, ছাড়ো ওটা বাদ দাও। তাহলে কি আমরা কি লিখবো বলতো, দুটি বাড়ি, তার মানে প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ি, তাই না। তাহলে আগে দেখে নিবা, পরে লিখবে। হ্যাঁ, প্রথম বাড়ি ইজ টু দ্বিতীয় বাড়ি, তাই তো হচ্ছে নাকি। ইজ টু মানে বাই, একবারে করে দিলাম। এদের অনুপাত কত 4:3, মানে 4/3, তাই তো। একটু আগে একটা অঙ্ক করলাম না, এখানে যদি আমরা দ্বিতীয় বাড়ির দাম বসিয়ে দিয়ে গুণ করি হবে, অসুবিধা নেই। কিন্তু ওখানে একবার করলাম না একটু আগে, দেখো দেখি ওইটা করা যাবে কি। দ্বিতীয় বাড়িটার দাম বলছে 4,20,000, শূন্যগুলো বাদ দাও, তাহলে কত থাকে 42। এখানে 3 সঙ্গে কত গুণ করলে 42 হয়, 3 14 42 হয় না, হয় না। আর শূন্য কটা আছে কতগুলো, 4টে, ঠিক তো। 4টে শূন্য শুধু বসে দেওয়া কাজ, তোমার মাথায় ঠিক আছে। নিচে যদি এই জিনিসটা দিয়ে গুণ করি, তাহলে উপরে কত করতে হবে, ওটা দিয়ে গুণ করতে হবে তো নাকি। শূন্যগুলো শুধু ফ্রি ফ্রি থাকবে, কত হবে তাহলে। নিচেরটা এই জন্য গুণ করলাম যেন এটা 4,20,000 হয়, তাই না। হয়ে গেল। তাহলে উপরটা কত হবে 4 14 56, তার সঙ্গে 4টে শূন্য, কত হলো 5,60,000 টাকা। তাই দ্বিতীয় বাড়িটার দাম যদি 4,42,000 টাকা হয়, তাহলে প্রথম বাড়িটার দাম কত হলো 5,56,000 টাকা, এই 60,000 টাকা। তাহলে অতএব প্রথম বাড়িটির দাম 5,60,000 টাকা। বোঝা গেল। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় বলেছে যদি প্রথম বাড়িটার দাম আরো 70,000 টাকা বেশি হতো, তাহলে অনুপাত কত হতো। 70,000 বেশি মানে কত, এর সঙ্গে আরো 70,000 যোগ হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো এখন, প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হলে, 70,000 টাকা বেশি হলে কি অনুপাত হবে, বেশি হলে বাড়ি দুটির অনুপাত হবে, বেশি হলে বাড়ি দুটির অনুপাত হবে, কত হবে বলো। প্রথম বাড়িটার দাম তো ছিল 5,60,000, তাই না। 70,000 বেশি মানে 70,000 যোগ করে দিলাম, ইজ টু দ্বিতীয় বাড়িটার দাম কি পরিবর্তন হয়েছে, হয়নি। কত ছিল 4,20,000, তাহলে ওটাই তো থাকবে নাকি। বোঝা গেল। এবার হিসাব করো, এটা যোগ করে কত হয় 5,60,000 আর 70,000, কই 120, 5,60,000 আর 70,000 কত হয়, হ্যাঁ ও ঠিক বলেছে 6,30,000, ঠিক আছে। ইজ টু 4,20,000, খুবই সোজা। কি হবে, এই 4খানা শূন্য আর এই 4খানা শূন্য উড়িয়ে দাও, থাকে 63 আর 42, কাটবে না, কাটবে না।
ভালো করে দেখো। আর কাটবে না, আর কাটবে না। 3 দিয়ে কেটে চলো, তাই হলো, তোমাদের কথা হলো। 3 দিয়ে কেটে 21, 3 14 42। আর কাটবে না? 7 দিয়ে কাটলে 3, আর 7 দিয়ে কাটলে 2। আর কাটবে না, হ্যাঁ। তো 3:2। এক কথায় প্রথমে ওটাকে 21 দিয়ে কাটতো, বুঝা গেল? ব্যাস, তাহলে এই হয়েছে অঙ্ক। এই বেশি হলে দাম হতো 3:2, কিন্তু যা আছে তাতে দাম কত হয়েছে? 4:3। বুঝা গেছে অঙ্কটা? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আসে পরীক্ষায়, ঠিক আছে? লেখা অঙ্কের মধ্যে এটাতে একটা স্টার দিয়ে রাখবা, দিয়ে অঙ্কটা করো এবার।